আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী সিলেট 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে 2016-17 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকা বিশ্বনাথ বালাগঞ্জের মানুষের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী 2016-17 অর্থ বছরে 3,40,605 কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটের স্লোগান হলো প্রবৃদ্ধি উন্নয়ন সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা। মাননীয় স্পিকার, জাতি হিসাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। সেই হিসাবে এখানকার আঙ্গিকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমি মনে করি আমাদের বাজেটের প্রথম লক্ষ্য হবে কর্মসংস্থান, তারপর দারিদ্র্য দূরীকরণ এবং 3 নম্বরে প্রবৃদ্ধি অর্জন। এই 3টি জিনিসকে কার্যকর করতে হলে আমাদের প্রয়োজন হলো শিল্প উন্নয়ন ও বিনিয়োগ, কারণ শিল্প উন্নয়ন না হলে কর্মসংস্থান হবে না, দারিদ্র্যের দূরীকরণ হবে না, সেই সঙ্গে প্রবৃদ্ধি অর্জন হবে না। শিল্প উন্নয়ন করতে হলে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করতে হলে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ডের তৈরি করে দিতে হবে। সেই জন্য ব্যাংকের সুদ কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং সরকারের ব্যবসায়ীদের জন্য উদার নীতির প্রয়োজন। এ বাজেটে এ ব্যাপারে সঠিক কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই। মধ্যম আয়ের দেশ রূপান্তর করতে হলে সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আগামী অর্থ বছরে বিদেশি সাহায্য ঋণ পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.7 বিলিয়ন মার্কিন ডলার, অথচ বাংলাদেশের ইতিহাসে 3.1% বেশি বৈদেশিক সাহায্যের অনুদান কখনোই আসেনি। বর্তমানে বিভিন্ন প্রকল্পের অনুকূলে মঞ্জুরিকৃত 25 বিলিয়ন মার্কিন ডলারের পাইপলাইনে আটকে আছে। এ অর্থ সার করাতে পারলে নতুন করে ঋণের কোনো প্রয়োজন হতো না। কিন্তু আমাদের মাতামারি আমলাদের ব্যর্থতার কারণে প্রতি বছরে অনেক বৈদেশিক সাহায্য ফেরত যায়। এ ব্যর্থতার দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়হীনতা এবং মাঠ পর্যায়ের অবকাঠামো অদক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে অবশ্যই এ বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না। যেখানে বিভিন্ন মন্ত্রণালয় অদক্ষতা ও সমন্বয়হীনতার কারণে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়, সেখানে অবশ্যই এনবিআর আশার আলো দেখিয়েছে। 2015-16 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,50,000 কোটি টাকা। সেখানে ইতিমধ্যেই 1,54,000 কোটি টাকা আদায় হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় 4,000 কোটি টাকা বেশি। এছাড়া পেট্রোবাংলার নিকট হতে 13,278 কোটি টাকা নিরঙ্কুশ বকেয়া চিহ্নিতকরণ পূর্বক এ অর্থ আদায়ের কার্যক্রম প্রায় সমাপ্তির পথে। চলতি অর্থ বছরে যদি এ টাকা আদায় করা যেত, তাহলে লক্ষ্যমাত্রা 1,67,371 কোটি টাকা সরিয়ে যেত, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে 17,000 কোটি টাকা অতিরিক্ত আদায় করেছে। এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী, এনবিআরের চেয়ারম্যান এবং এনবিআরের সকল কর্মকর্তাদের আমি আমার পক্ষ থেকে এবং আমার দল জাতীয় পার্টির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগকে সাঙ্গা করতে না পারা। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে ব্যক্তিগত বিনিয়োগের স্বল্পতা, উৎপাদনশীল খাতে নিম্নমুখী কর্মসংস্থান, বাজেট ঘাটতি মিটানের অভ্যন্তরীণ খাতের উপর অতিমাত্রায় নির্ভরতা এবং আর্থিক খাতের সুশাসনের অভাব। গত 7 বছরে যে 6টি আর্থিক কেলেঙ্কারি হয়েছিল, প্রায় 30,000 কোটি টাকার মতো অর্থ আত্মসাৎ বা চুরি হয়েছে। এ অর্থ দিয়ে অনায়াসে একটি পদ্মা সেতু তৈরি করা যেত। এসব আর্থিক কেলেঙ্কারির ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক সাধারণ মানুষ। শেয়ার বাজার কেলেঙ্কারি লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত করেছে। ব্যাংকিং সেক্টরে চুরির বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এটা পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। এক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে উল্টো রাজনৈতিক প্রভাবশালীদের ব্যক্তিদের দুদক ছাড় দিয়েছে। একটি কেলেঙ্কারির বিচার হয়নি, সাজা পাননি অভিযুক্তদের কেউ। বিএনপি সরকারের আমলে 2005 সালে ওরিয়েন্টাল ব্যাংক কেলেঙ্কারি ছিল সবচাইতে আলোচিত। তাদের দুর্নীতির কারণে এই ব্যাংকটি বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তেমনি ব্যাংকিং সেক্টরে দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান সমান। আওয়ামী লীগও কোনো অংশে কম নয়। 96 থেকে 2001 সালে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি হয়েছিল, তারপর আবার 2009 সালে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি হয়েছে। আজ পর্যন্ত একটি কেলেঙ্কারির মামলার এখনও বিচারাধীন কোনো বিচার হয়নি। মাননীয় স্পিকার,
বাংলাদেশের প্রত্যেক ব্যবসায়ী সমাজ মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে হতাশা ব্যক্ত করেছেন। বিকেএমই, বিজিএমই, এফবিসিআইসি সহ বাংলাদেশের প্রায় প্রত্যেক ব্যবসায়ী সংগঠন বলেছেন এমন কমপ্লিকেটেড বাজেট নাকি জনমে দেখেননি। এতে পরিষ্কার বাংলাদেশের ব্যবসায়ী সমাজ আজকে হতাশায় নিমজ্জিত। ব্যবসায়ীরা যখন হতাশায় নিমজ্জিত, দেশের মানুষও হতাশায় নিমজ্জিত। দেশের স্বল্প আয়ের মানুষ যারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন পারিবারিক কারণে হতাশায় ভুগেন, মানুষ সেই হতাশাকে দূর করার জন্য কম খরচে মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন নিতেন। এই প্রশান্তি প্রাপ্তির রাস্তায়ও মাননীয় অর্থমন্ত্রী মেডিটেশনে বেড সংযোগ করে অশান্তি সৃষ্টি করেছেন। তাই মেডিটেশনেও আমি বেড প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং সরকারের প্রত্যেক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মন্ত্রীরা বলে বেড়াতেন ট্রানজিট দিলে নাকি বাংলাদেশের আয় বাড়বে, এদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হবে। আর বাস্তবে এখন হাজার হাজার কোটি টাকার আয় তো দূরের কথা, বিনা শুল্কে আর 1 রুপিতে ট্রানজিট দিলাম আমরা। এখন ভারতীয় ট্রাকে বাংলা হরফে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 1 রুপি। আমরা চাতক পাখির মতো ভারতের কাছে মানবিক কারণে 1 ফুটা তিস্তার পানি চাইলে পানি পাই না। আমাদের সরকার টাকার অন্বেষণে পাউরুটি থেকে গরিবের ব্যবহারকৃত চপ্পলের উপর বেড বসালেও ভারতের কাছ থেকে ন্যায্য পাওনা আদায়ের মানবিক হয়ে যায়। আশ্চর্য, কার স্বার্থে, কাদের পরামর্শে 580 টাকার প্রস্তাবের পরিবর্তে এখন 78% কমে ভারতকে ট্রানজিট দিতে যাচ্ছি আমরা। তা হলো প্রতি কেজিতে মাত্র 13 পয়সায় ট্রানজিট। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা নির্মাণ করে কোটি কোটি টাকা রক্ষণাবেক্ষণ খরচ জুগিয়ে ভারতকে নামমাত্র মূল্যে বাড়ি বাড়ি ট্রাক চলাচলের সুযোগ করে দিচ্ছি, আর মাসুল হিসাবে পাচ্ছি মাত্র 1 রুপি। ভারতকে আমাদের সেই নষ্ট রাস্তাগুলো নিজেদের টাকায় ঠিক করে দেবে, অথচ ভারত থেকে বাংলাদেশি কোনো ব্যবসায়ী যদি সড়ক পথে পণ্য আমদানি করতে হয় তবে ভারত সড়ক কর বাবদ পণ্য মূল্যের 13.5% অতিরিক্ত মাসুল দিতে হয়। বন্ধুত্বের সুবাদে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশের পণ্য কি নেপাল কিংবা ভুটানে যেতে প্রতি কেজি 13 পয়সাই নেওয়া হবে? ভারতের সাথে চুক্তি করার আগে নেপাল, ভুটানে আমাদের পণ্য পরিবহনের জন্য এরকম ফি নির্ধারণ করাটা সঙ্গত কি ছিল না? এছাড়া নৌপথের জন্য ভারত কত টাকা বিনিয়োগ করবে সেটাও চুক্তিতে উল্লেখ না থাকাটা প্রয়োজন ছিল। দুই দেশের সরকারই বলছে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগের উন্নয়নের কথা, অথচ আমি শুধু দেখছি যোগাযোগ বলতে শুধু ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বের 7 রাজ্যের সহজতম যোগাযোগের উন্নয়ন। তাহলে বাংলাদেশের উন্নয়ন কোথায় গেল? মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বাজেটের প্রথমেই বলেছেন সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নাকি বাজেট, কিন্তু বাজেটে মাননীয় অর্থমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীর তীর্থস্থানের জন্য 200 কোটি টাকার বরাদ্দ রেখেছেন, বাজেটে রেখেছে। সেজন্য আমি জাতীয় পার্টির পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাই। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। 8% জন্য যদি 200 কোটি টাকা রাখা হয় তাহলে 90% মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য 1800 কোটি টাকা বরাদ্দ রাখার কথা ছিল, কিন্তু সেখানে কিছুই রাখা হয়নি। তাহলে আমার প্রশ্ন হলো, এ বাজেট দিয়ে সমতাভিত্তিক সমাজ কীভাবে প্রতিষ্ঠা করবেন? আমি দাবি করতেছি মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য 1800 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হোক, তারই সাথে সাথে অন্যান্য 2% ধর্মাবলম্বীর জন্য আরও 20%-এর বিশেষ বরাদ্দ রাখা হোক। মাননীয় স্পিকার, জাতীয় পার্টির শাসনামলে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিলেন, কারণ তিনি বিশেষ কোনো ধর্মের প্রতি সহানুভূতি দেখাননি। সকল ধর্মের প্রতি সমান অনুভূতি প্রকাশ করেছিলেন। তাই আমি দাবি করছি সরকারের প্রতি বিশেষ কোনো ধর্মের প্রতি সহানুভূতি না দেখিয়ে সকল ধর্মের প্রতি সমান অনুভূতি প্রকাশ করার জন্য। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে পানি, স্যানিটেশন এবং হাইজিনের খাতে শহরের সঙ্গে গ্রামের চরম বৈষম্য রাখা হয়েছে। বাজেটের প্রকল্প সংখ্যা এবং বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে, তবে এই বরাদ্দ শহরের জন্য, গ্রামে কোনো সুবিধা দেওয়া হয়নি। এ খাতে শহর অঞ্চলে মাথাপিছু 1121 টাকা বরাদ্দের বিপরীতে গ্রাম অঞ্চলে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 55 টাকা। বাজেটের 86% অর্থই চলে গেছে শহরে। তাই সমতাভিত্তিক উন্নয়ন করতে হলে গ্রামীণ উন্নয়ন বরাদ্দ আরও বাড়াতে হবে। মাননীয় স্পিকার, আমাকে আরও 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। মাননীয় অর্থমন্ত্রী সিলেটের সন্তান এবং সিলেটবাসী আমরা সৌভাগ্যবান, বাংলাদেশের প্রায় সব কোটি বাজেটই সিলেটের লোক দিয়েছেন। তো এবার আমরা সিলেটের মানুষ হতাশ হয়েছি। উনি
বড় বড় মেগা প্রকল্প করলেন, কিন্তু সিলেটবাসীর জন্য একটি প্রকল্প সেই মেগা প্রকল্পে রাখতে পারলেন না। আজকের সিলেট মাননীয় সদস্য, আমি 2 মিনিট দেবো না, আপনি 1 মিনিটে কনক্লুড করেন। ইউ গো টু ইউর ভিলেজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে সিলেটবাসীর প্রাণের দাবি ছিল উসমানী আন্তর্জাতিকের পূর্ণাঙ্গ রূপে এয়ারপোর্ট রূপ দান করা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী 10টি মেগা প্রকল্প করলেন, কিন্তু সিলেটের উসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের জন্য কোনো বরাদ্দ রাখতে পারলেন না। এতে সিলেটবাসী হতাশ হয়েছে। আজকে যখন আমরা শাহজালাল ইউনিভার্সিটির কথা মনে পড়ে, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর কথা মনে পড়ে, সিলেটের অনেক উন্নয়নের কথা দেখলে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা মনে পড়ে, কিন্তু সিলেটবাসী আজকে সিলেটের যখন কোনো উন্নয়ন দেখে না, হতাশায় ভুগে। আজকে ঢাকা সিলেট 4 লেন, সারা বাংলাদেশে 4 লেন হচ্ছে। সিলেটের মানুষের দাবি ছিল সরাসরি সিলেট লন্ডন ফ্লাইট, সেটাও আজকে 8 বছর থেকেই শুধু শুনতেছি হয়নি। আবার সারা বাংলাদেশে 4 লেন হচ্ছে, কিন্তু সিলেট বিভাগে কোনো প্রকল্প নেওয়া হয় নাই সিলেটের জন্য। ঠিক তেমনি গতকালকেও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করেছেন। কোথায় সেই 90 সালে পল্লীবন্ধু সাইন মোহাম্মদের সাথে বিরতিহীন ট্রেন করেছিলেন, এরপরে সিলেটে কোনো সরাসরি ট্রেন সার্ভিস হয় নাই। আমি দাবি করব সিলেটের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।